দেখো, তো মোটামুটি প্র্যাকটিস সেটটা দেওয়া ছিল, আশা করি করেছো। যেটা হয়নি সেই সম্পর্কে তো আমি অবশ্যই আলোচনা করে দেব। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট প্রশ্ন কি বলেছে? 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন আহ, কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম? দমন-দিউ। কি হবে উত্তর? সবচেয়ে কম মানে সর্বনিম্ন জনবহুল। দমন-দিউ। তাহলে অ্যান্সার কি হবে? যে অপশন হবে ডি, দমন এবং দিউ। তাহলে দমন দিউয়ের যে জনসংখ্যা কিন্তু সবচেয়ে কম রয়েছে 2011 সালে আমাদের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী। ঠিক আছে, তো বাকি জিনিসগুলো আমরা জানি যে okay, পরেরটা, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে দেওয়া হয়েছিল? 42তম সংশোধনী। 42 ছিল? সৈকত কোথায় গো? আজকে নেই? 44 44 আছে। 44, তাই তো? তাহলে 44তম সংবিধান সংশোধন যেটা কবে হয়েছিল? 1978। 1978। হ্যাঁ, 1978 সালে হয়েছিল 44তম সংবিধান সংশোধন। এই সময় মোরারজি দেশাই ছিল, তাই তো? মোরারজি দেশাই সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কি করেছিলেন সেই সময়টা হয়েছিল, কারণ এটা সংক্রান্ত প্রচুর বেশি কেস হচ্ছিল। সেই কারণে এটাকে সম্পত্তির অধিকার থেকে বাতিল করে দিয়ে বর্তমানে সাধারণ অধিকার হিসাবে 300 এ নাম্বার আর্টিকেলের মধ্যে রয়েছে। খুব সিম্পল, আমরা জানি। ঠিক আছে, বর্তমানে রয়েছে লিগ্যাল রাইটস। 42তম সংবিধান সংশোধনটা কবে হয়েছিল? 1976, 1976 এ হয়েছিল। আর 52তম সংবিধান সংশোধনটা কবে হয়েছিল? 1985। 1985, রাজীব গান্ধীর সময়। আর 61তমটা কবে হয়েছিল? 61 ফার্স্ট? 1988। 1989 আর কি, 89। ঠিক আছে, এবার 61টা একটু গুরুত্বপূর্ণ ছিল, কি ছিল মনে আছে? 61তম সংশোধনটা কি সংক্রান্ত ছিল? ভোট বয়স 1 থেকে 18 বছর করা হয়েছিল। ভোটাধিকারের যে ভোটিং এর এজ, সেটা হচ্ছে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল, যাতে প্রচুর যুবক যারা ভোট দিতে পারে। হুম, এটা মাথায় রাখবে। আর 1976 কে তো আমরা মিনি কনস্টিটিউশন বলি, ইন্দিরা গান্ধী সব পরিবর্তন করে দিয়েছিল। আচ্ছা, সূক্তকে নিম্নলিখিত কোন বৈদিক গ্রন্থের স্তোত্র হিসেবে পরিচিত করা হয়? সূক্ত। ঋগ্বেদ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঋগ্বেদ। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন ডি, ঋগ্বেদ। ব্যাপারটা হচ্ছে সূক্ত কথার মানে হচ্ছে সুউক্তি। এই যে এই কথাটা হয়তো কি জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সূক্ত কথার মানে হচ্ছে সুউক্তি। উক্তি মানে কথা, সু মানে ভালো, যে কোনো জিনিসকে আমরা সুউক্তি কথাটার মানে ভালো কথার কথা বলা হচ্ছে সুউক্তি। যেটা বেসিক্যালি ঋগ্বেদের মন্ত্র যেগুলো সেগুলোকেই বলা হয়ে থাকে। ঋগ্বেদে কতগুলো মন্ডল আছে মনে আছে? বলেছিলাম 10টা। হুম, ঋগ্বেদে 10টি মন্ডল রয়েছে। ঠিক আছে, তার মধ্যে প্রথম এবং যে 10 সেটা হচ্ছে, আর কতগুলো সূক্ত বা হাইমস রয়েছে ঋগ্বেদে সূক্ত? 1028। হ্যাঁ, 1028টা সূক্ত রয়েছে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে বাবা। আচ্ছা, নিম্নলিখিত কোন নদীটি উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয় না? গণ্ডক। অ্যান্সার হবে গন্ডক। ভেরি গুড। তো গন্ডক নদী কিন্তু উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয় না। গন্ডক নদী কোথা থেকে উৎপন্ন হয়? হিমালয় থেকে উৎপন্ন হয় গন্ডক। গন্ডকের উৎপত্তি স্থল কিন্তু হিমালয়। হিমালয় থেকে গন্ডক উৎপন্ন হয়। হিমালয়ের বেসিক্যালি হিমালয় তো অনেক রাজ্যের মধ্যে দিয়ে গেছে, উত্তরপ্রদেশ মানে উত্তরাখণ্ড,
তারপরে নেপাল, ভুটান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তো হিমালয়ের মধ্যে মনে রাখবে, এটা হিমালয়ের যে নেপাল অংশ রয়েছে, সে নেপাল থেকে উৎপন্ন হয়েছে গন্ডক রিভার। তাহলে এটা উপদ্বীপীয় মালভূমি নয়। আর এই যে গন্ডক, কোন নদীর উপনদী? গঙ্গার। হুম, গন্ডক হচ্ছে গঙ্গা নদীর উপনদী, হচ্ছে গন্ডক। এটা হচ্ছে গঙ্গার উপনদী গন্ডক। গঙ্গার উপনদী হচ্ছে গন্ডক। আচ্ছা, বাকি আমাদের এই যে সোন নদী, ঠিক আছে, চম্বল, এই যে সোন নদী, চম্বল শোনটা নদী, বাংলা করে তুলে শুনতে হবে। এগুলো কিন্তু সব উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, কার অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যাবে না? কার অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় কোনো অর্থ বিল বা মানি বিল পেশ করা যায় না? সহজ প্রশ্ন, বলো পারবে? স্পিকার। তাহলে মানি বিল? হলো সৈকত, কি হলো, ঘুমিয়ে গেছো নাকি গো? রাজ্যপাল হবে। তাহলে রাজ্য বিধানসভার কথা বলা হচ্ছে, ঠিক আছে, রাজ্যের যে বিধানসভায়, তাহলে যেমন যদি কেন্দ্রের যে মানে আমাদের যে লোকসভা হয়, সেই লোকসভায় অর্থ বিল পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়, সেরকম রাজ্য স্তরে কোনো অর্থ বিল পেশ করার আগে রাজ্যপালের সম্মতির প্রয়োজন হয়। দুটো তো ব্যাপার। মানি বিলের জন্য যদি লোকসভায় হয় তখন রাষ্ট্রপতির দরকার হয়, যদি রাজ্যসভা সরি যদি বিধানসভায় হয় তখন রাজ্যপাল বা গভর্নরের কথা বলা হয়। তাই তো? খুব সিম্পল ব্যাপার। তো মানি বিলের যে সংজ্ঞা, সেটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? রাজ্যের যে মানি বিল কত রয়েছে? রাজ্যের মানি বিল, স্টেট মানি বিল, আর্টিকেল 199, ঠিক আছে, আর্টিকেল 199 এ মানি বিলের ডেফিনেশন দেওয়া রয়েছে। হুম, আচ্ছা, পরের প্রশ্ন, কত সালের মানে 1930 সালের যে ডান্ডি মার্চ নেতৃত্ব কে দিয়েছিল? সহজ প্রশ্ন। মহাত্মা গান্ধী। হুম, তাহলে ডান্ডি মার্চের যে সূচনা করেছিলেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। আচ্ছা, 1930 সালে যদি ডেট বলা হয়, কত সালে ডান্ডি মার্চটা শুরু হয়েছিল? 12ই মার্চ। হুম, এটা শুরু হয়েছিল 1930-এর 12ই মার্চ। 12ই মার্চ এটা স্টার্ট হয়, আর এন্ড হয়েছিল কবে? 26 মনে হয় এরকম কিছু। এন্ড হয়েছিল 6 এপ্রিল। 6 এপ্রিল, 6 এপ্রিল এটা শেষ হয়, এন্ড। কোথা থেকে শুরু হয়েছিল মনে আছে? গুজরাটের? সবরমতী আশ্রম। আশ্রম। একদম, সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। সিম্পল ব্যাপার। গুজরাটের যে সবরমতী আশ্রম, সেখান থেকে স্টার্ট করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এটা আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লক্ষ্য উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা কোন অঞ্চলে? রিমোট। কি হবে? নাকি কি করেছো? এই প্রশ্নগুলো ভীষণ ওতে রুরাল ইম্পর্টেন্ট। অপশন বি স্যার। অপশন বি, গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায়, কারণ শহর থেকে শুরু করে সব জায়গায় রয়েছে। আর ছোট্ট করে ভাই, ঠিক আছে, রুরাল এবং রিমোট এরিয়াতে, গ্রামীণ এবং প্রত্যন্ত যেসব অঞ্চল রয়েছে, সেই জায়গাগুলোতে যে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করার জন্যই কিন্তু উদ্যোগটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? লাদাখ হবে। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে আমাদের লাদাখ, তাই তো? লাদাখে উৎপত্তি হয়েছে। লাদাখে কোন জায়গা? স্যার লাদাখে তো উৎপত্তি হয়নি, ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশ প্রবেশ করেছে করেছে। বলেছে।
তাহলে সরি প্রবেশ করেছে বলেছে, হ্যাঁ। তাহলে উৎপত্তি কোথায় হয়েছে? লাদাখ দিয়ে তো এন্টার করেছে। প্রবেশ মানে উৎপত্তির স্থান কোথায়? ওই রাক্ষসের স্রোত নাকি মানস সরোবরের নিকট। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোথায়? তিব্বত। আজকের দিনে যেটা চীন রয়েছে, তাই তো? তিব্বতে রয়েছে কৈলাস পর্বত। তিব্বতে রয়েছে যে কৈলাস পর্বত, সেই কৈলাস পর্বতে সেখান থেকে উৎপন্ন হয়েছে। কি? চুং হিমবাহ। পড়িয়েছিলাম, ভুলে গেছো? চুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। চুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। যাই হোক, ভারতে লাদাখে প্রবেশ করেছে। আচ্ছা, এবার যদি বলা হয় সিন্ধু নদীর তীরে একটা গুরুত্বপূর্ণ শহর, লাদাখের ক্যাপিটাল কি, মানে এ শহর কি? যেটা এরকম পড়তে পারি যে লে শহর যেটা লাহোর। রয়েছে। হ্যাঁ, লে, লাহোর নয়, লে। হুম, লে যে শহরটা রয়েছে সেটা কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে যে লে শহরটি কোন নদীর তীরে অবস্থিত। হুম, তখন বলবো সিন্ধু নদীর তীরে লে শহরটি অবস্থিত। এখানে এন্টার করেছে। হুম, আচ্ছা, পরের প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 পরিবর্তনের প্রস্তাব করে। কি হবে? একটু অন্যরকম, মানে প্রশ্নগুলো ডাইরেক্ট যেরকম প্র্যাকটিস হয়েছে সেরকম নয়, কিন্তু একটু আলাদাভাবে আসবে। এটা ওই শিখতে শেখা, এটা কি লার্নিং? কি হতে পারে? তাহলে বাকি জিনিসগুলো একটু বুঝতে হবে। লার্নিং টু লার্ন, শিখতে শেখা মানে কোনো জিনিসকে কিভাবে শিখতে হবে সেটা কি কেউ জানতো না আগে থেকে? জানতো। কোর্সের বিষয়বস্তু বৃদ্ধি, তো বিষয়বস্তু তো অনেক ছিল। মানসম্মত স্ট্যান্ডার্ডাইজেশন, এর মধ্যে কোনোটাই নয়। ব্যাপারটা এগুলো অলরেডি ছিল। অ্যান্সার হচ্ছে রোট লার্নিং। এবার রয়েছে রোট লার্নিং এটা জিনিসটা কি কি? স্যার? অবশ্যই রোট লার্নিং জিনিসটা জানলেই সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ স্যার এটাই উত্তর। রোট লার্নিং কথাটার মানে হচ্ছে যে মুখস্থ বিদ্যা থেকে সরে আসা। ঠিক আছে? এই মুখস্থ বিদ্যা থেকে, যে এতদিন কি হতো যে মুখস্থ করো, ঠিক আছে, সে মুখস্থ বিদ্যা থেকে সরে আসা, সরে বুঝে যে পড়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে মুখস্থ বিদ্যা থেকে সরে আসা সেটাই বেসিক্যালি রোট লার্নিং বলা হয়। ঘূর্ণয়মান শিক্ষা বা এটাকে রোট লার্নিং বলা হচ্ছে। হুম, তো এই জন্য বলা হয়েছে এখন বিষয়বস্তু কমানোর উপরে জোর দেওয়া হচ্ছে। এখন কি কোর্সের বিষয়বস্তু বাড়াতে বলে? এখন দেখবে সিলেবাস দেখবে ভীষণ ছোট, ঠিক আছে? তো এখন মানে বিষয়বস্তু বৃদ্ধি এটা তো একদমই নয়। বাড়ানোর কথা তো একদম বলেনি। এখন তো কমানো হচ্ছে। তাহলে বৃদ্ধি হচ্ছে না। তবে স্ট্যান্ডার্ডাইজেশন এটা তো অলরেডি রয়েছে। এটা তো মানে এখন কি বলা হয়েছে? যে ছাত্রদের বাংলার সাথে মানে তোমার হচ্ছে ফিজিক্স পড়তে পারে। তাহলে এখন তারা নমনীয় যেকোনো বিষয় সে যেকোনো পছন্দ করতে পারে। তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি হয়েছে। তাহলে মানসম্মতকরণ স্ট্যান্ডার্ডাইজেশন এর কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আর শিখতে শেখাটা তো প্রথম থেকে রয়েছে। এখন সব ফ্লেক্সিবিলিটি হয়ে গেছে। তাহলে এই দুটো হবে না, একমাত্র এটাই হবে। এবার বোঝা গেল কেন এটা উত্তর হলো? হ্যাঁ, ওই লেখাটা বুঝতে পারিনি ঘূর্ণায়মান শিক্ষা। এটাই তো ব্যাপার। পরীক্ষার সময় তো দেখো সবের মানে বা নোটস যখন থাকবে সবের তো সবকিছু থাকবে না। বিভিন্ন মানে ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া থাকবে। তো সেগুলো একটু বুঝে শুনে করতে হবে আর কি। আচ্ছা, চলো পরের প্রশ্ন। হুইচ স্পোর্ট ইজ কনসিডার দ্য মোস্ট পপুলার অ্যান্ড কমার্শিয়াল, মানে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা? এটা তো সবাই জানে। কি হবে? ক্রিকেট হবে। ক্রিকেট হবে। আর কি? এখনকার দিনে যা মোটামুটি হবে সবাই এখন ক্রিকেটের পিছনে ছুটবে। আইপিএল চলছে, চ্যাম্পিয়ন্স লিগ চলছে, ওয়ার্ল্ড কাপ চলছে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে ক্রিকেট এখন গুরুত্বপূর্ণ। ক্রিকেট এখন সবচেয়ে বেশি রেভিনিউ দিচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, প্রচুর বেশি লোক দেখে, সেই জন্য ক্রিকেট, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিদ্যুৎ বন্ধ থাকলে কোন ধরনের মেমোরি তার সঞ্চিত তথ্য হারায়? র্যাম। র্যাম।
আমাদের যে মোবাইলে যেমন র্যাম থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, ঠিক আছে? আমাদের যখনই ফোন বন্ধ করে দিই বা কোনো ডিভাইস যখন বন্ধ করে দিই, তাহলে আমাদের যে র্যাম থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়। রম আমাদের থাকে স্যার ফোনে বলছিলাম একটা কম্পিউটারের ক্লাসের একটা দরকার আছে। সরকার তো আছে, অনেক কিছু আসলে জিনিস আছে তো। এবার ঠিক আছে, এটা দাঁড়াও, আমি এমসিকিউ হিসাবে কম্পিউটার শুধু একটা ক্লাস আলোচনা করে দেবো, ঠিক আছে? আর সামনের সপ্তাহে সোমবার দিনই আমি শুধু কম্পিউটারের উপরে একটা ক্লাস দিয়ে দেবো, যেখানে কম্পিউটার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সেই সংক্রান্ত আমি কম্পিউটারেরই উপরে একটা ক্লাস এমসিকিউ আলোচনা করে দেবো। সোমবারই ওটা করবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বেদের শিক্ষায় প্রত্যাবর্তনের পক্ষে ছিল? প্রত্যেকেই জানি দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ। আর্য আর্য সমাজ। সমাজ। আর্য সমাজ, দয়ানন্দ সরস্বতীর যে পক্ষ ছিল, যে সমাজের তিনি পক্ষে ছিলেন, তিনি আর্য সমাজ। তিনি বলেছেন বৈদিক যুগে ফিরে চলো, গো ব্যাক টু বেদাস, বৈদিক যুগে ফিরে যাওয়ার কথা তিনি বলেছিলেন। আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন কবে দয়ানন্দ সরস্বতী? 1975। 19 না 18, 1875। হ্যাঁ, 1875, 1875। 1875 সালে আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বলেছিলেন গো ব্যাক টু বেদাস, বেদে ফিরে চলার কথা তিনি বলেছিলেন, ঠিক আছে? তা এই আর মানে দয়ানন্দ সরস্বতীর একটা বিখ্যাত বই ছিল, কি বলতো, খুব ফেমাস, পরীক্ষায় আসে, আর্য সমাজের মূল ভিত্তি, সত্যার্থ প্রকাশ, ঠিক আছে? এটা মনে রাখবে, সত্যার্থ প্রকাশ তার লেখা বিখ্যাত বই, এটা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট বই, যেটাকে বলে আর্য সমাজের মূল দর্শন, মানে যেটাকে সবাই ফলো করে, আর্য সমাজ যারা ফলো করে তারা এই বইটাকেই তাদের মানে একদম দর্শন হিসেবে মানে, সত্যার্থ প্রকাশ, দয়ানন্দ সরস্বতীর লেখা বিখ্যাত বই। কোন বছর নাগাদ শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম ডিগ্রি যোগ্যতা হবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড? এটাও বলেছিলাম। 2023। 2030। 2030, ভেরি গুড। 2030-এর মধ্যে বলাই হয়েছিল যে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড যেন ম্যান্ডেটরি হয়, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে শিক্ষায় যাতে উন্নতম মানে ন্যূনতম সবাই যাতে হয়, সেখানে বলাই হয়েছিল। সিডিপির কথা বলা হয়েছিল, সিডিপি, সরি সিপিডি, সরি, কন্টিনিউয়াস, যেটা আমাদের সিপিডি, তার কথা বলা হয়েছে। তৃতীয় গোলটেবিল বৈঠকে সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার নিম্নলিখিত কোন বছর শ্বেতপত্র প্রকাশ করে, যেটাকে হোয়াইট পেপার বলা? 33-এ। 33। 33, হ্যাঁ 33, সরি, হ্যাঁ। এক সেকেন্ড, হ্যাঁ 1933 সালে শ্বেতপত্র যেটা বলা হয়, হোয়াইট পেপার যেটা বলা হয়, সেটা পাবলিশ হয়। আচ্ছা, এই যে গোল টেবিল বৈঠকগুলো হয়েছিল, প্রথমটা কবে হয়েছিল মনে আছে? ফার্স্ট, প্রথম গোল টেবিল 31। বৈঠক 1930। 31। 1930, 30-এ হয়েছিল। 30 30-এ। হয়েছিল। দ্বিতীয়টা কবে হয়েছিল? 31। 31-এ। দ্বিতীয়টা 32টাও, 3rd-টা হয়েছিল। হ্যাঁ, থার্ডটা হয়েছিল কবে? 1932। 32। 30, 31, 32 তিনটাতে হয়েছিল। গান্ধীজি পার্টিসিপেট করেছিল অনলি সেকেন্ড, দ্বিতীয়টায়, তাই তো? আচ্ছা, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের টাস্ক ম্যানেজার খোলার জন্য সাধারণত কোন সংমিশ্রণ ব্যবহার করা হয়? এটা প্রায় আমার মাঝে মাঝে যে সমস্যা হয়, তখন আমাকে এটা করতে হয়। আরে কি হবে স্যার এটা? এটা হবে শিফট কন্ট্রোল এসকেপ। মাঝে মাঝে তখনই হচ্ছে আমাদের ফোন হ্যাং মানে ল্যাপটপ হ্যাং করে যায়, শিফট কন্ট্রোল আর এসকেপ কে আমরা যদি একসাথে প্রেস করি, তখন এটা অফ হয়ে যায়, ঠিক আছে? এবার মাঝে মাঝে এর একটা অল্টারনেটিভ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে অল্ট কন্ট্রোল ডিলিট, মানে এর একটা অল্টারনেটিভ, মাঝে মাঝে এটা না বলে এটাও বলতে পারে সিটিআরএল, কন্ট্রোল প্লাস অল্ট
ALT, ওই তাহলে এর অল্টারনেটিভ আরেকটা লিখে রাখতে পারো, CTRL প্লাস অল্ট, অল্ট বলে একটা সুইচ আছে, তার সঙ্গে ডিলিট, এই তিনটেকে একসাথে প্রেস করলেও হয়। এটা এর অল্টারনেটিভ, ঠিক আছে। এটা করলে টাস্ক ম্যানেজার বলে আছে, টাস্ক ম্যানেজার খুলে যায়, মানে কোন কোন কাজ সেখানে হচ্ছে সেটা। অল টিপে F4 যদি করায় কোনো কিছু উইন্ডোজ ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। অল প্লাস টেপ মানে ট্যাব যদি টিপি তখন হচ্ছে এগুলো হচ্ছে মানে সুইচ, মানে ট্যাব থেকে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে সুইচ হয়। আর এই CTRL প্লাস ট্যাব যদি টিপি তাতেও সুইচ হয়, এটা অন্য ভাবে হয় আর কি। মানে আমি দেখাচ্ছি, অল প্লাস ট্যাব যদি টিপি এই এরকম ভাবে CTRL প্লাস ট্যাব টিপলে তোমার এখানে ফুল স্ক্রিন করা আছে, এখানে আসবে না জিনিসগুলো। এখানে জিনিসগুলো আসবে না, এখানে একটু ডিফারেন্ট ভাবে আসবে। আচ্ছা, জনপ্রিয় রাস্তার খাবার বড়া পাও কোন রাজ্যের বিশেষত্ব? বড়া পাও কোথায় পাওয়া যায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। বড়া পাও হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাইতে, বিশেষ করে হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই অঞ্চলে এটা বেশি পাওয়া যায়। প্রত্যেকে বড়া পাও খায়, ভালো লাগে। ওই বড়া পাও খেয়েই হচ্ছে মোটামুটি এটা আমরা খাই। যারা যে শ্রমিকরা হয় তারা বেশি বড়া পাও খেলে হচ্ছে পেটটা খুব ভারী থাকে, কাজ হয়, খুব সস্তায় পাওয়া যায়। পাউরুটির যে টুকরোর মাঝখানে আলুর ভর্তা ঢুকিয়ে বানানো, পাউরুটির একটা টুকরোকে বলা হয় পাও, ওই জন্য এটাকে পাও ভাজি। এবার যখন পাউরুটির টুকরোর ভিতরে ঢুকে আলুর ভর্তা, সেটাকে পাও ভাজিও বলা হয়। বড়া পাও, পাও ভাজি, ঠিক আছে। তো মুম্বাই এরকম বিভিন্ন এরকম জায়গা, এটা মহারাষ্ট্র মুম্বাইতে এটা বিশেষ খাওয়া। শ্রমিকরা এটা খেয়ে সারাদিন পেট ভর্তি থাকে, দিয়ে কাজ করে। গভর্নরের উপরে কোন ক্ষমতা নেই? রিট জারি করার। হুম, তাহলে রিট গভর্নরের রিট কিন্তু রিট জারি করার ক্ষমতা নেই। তাহলে রিট কে ইস্যু করতে পারে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। হুম, একমাত্র আমাদের যে 32 সুপ্রিম আর কোর্ট রয়েছে, 226। সুপ্রিম কোর্টে রয়েছে কততম আর্টিকেল? 32। 32, আর্টিকেল 32। আর হাইকোর্ট কততম আর্টিকেল? 226। 226। তাহলে এদের দুজনের রিট ইস্যু করার ক্ষমতা রয়েছে। বাকি কিন্তু বিচারমূলক, ডিসক্রিমিনারি পাওয়ার, ডিসিশনারি পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার, ভিটো পাওয়ার, এগুলো সব রাজ্যপালের রয়েছে, ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির ম্যাগাজিনের নামকরণ কি করা হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা প্রশ্ন, বলে দেবো, আমি বুঝিয়ে দেবো, পারবে? ট্রাই করো তো, কি হতে পারে, তুক্কা ময়ূর মারো। হবে নাকি? হ্যাঁ, অ্যান্সার হবে বাঘ হবে হর্ন, স্যার? হর্নবিল হবে, ঠিক আছে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এটা একটা ম্যাগাজিন, ঠিক আছে, খুব প্রাচীনতম একটা ম্যাগাজিন, যেটা তৈরি হয়েছিল কিন্তু 1883, 1883 সালের একটা বিশেষ ম্যাগাজিন ছিল, বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, ঠিক আছে। এবার কি হয়, এবার এই হর্নবিল কি হয়েছে, এই হর্নবিল হচ্ছে এই সোসাইটির দ্বারা একটা ম্যাগাজিন, মানে এটা হচ্ছে মাসে 3 বার করে প্রকাশ হয়ে থাকে, ঠিক আছে। যেখানে বেসিক্যালি বলবে স্যার কি সংক্রান্ত এই ম্যাগাজিন বা এই যে সোসাইটি, এটা কি সংক্রান্ত? এটা বেসিক্যালি পরিবেশ সংক্রান্ত হয়, যার মধ্যে এই বিশেষ করে এই হর্নবিল, যেটা নামটা দেখেই বোঝা যাচ্ছে, এটা কি হবে, যেসব বন্য প্রাণী রয়েছে, ঠিক আছে, যেসব বন্য প্রাণী রয়েছে বা প্রকৃতি রয়েছে, নেচার যে রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে, সংরক্ষণ করার জন্য এই ম্যাগাজিনটা প্রকাশিত হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার এই সংস্থার সঙ্গে জড়িত মানে যুক্ত ছিলেন একজন বিশেষ লোক, যার নাম আমরা প্রত্যেকে কম বেশি জানি। তিনি হচ্ছেন ডক্টর সেলিম আলী, নাম শুনেছি, ডক্টর সেলিম আলী। হ্যাঁ। তো সেলিম আলীর যে ন্যাশনাল পার্ক রয়েছে, পক্ষী মানব যাকে বলা হয়, জানি তো, সেলিম আলীকে ভারতের পক্ষী মানব বলা হয়ে থাকে, পক্ষী মানব বলা হয় ভারতের। তিনি এই সংস্থার সাথে কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, এফএলএন অনুসারে কোন ধরনের শিক্ষা বিজ্ঞানের সুপারিশ করা হয়েছে? এফএলএন এর পুরো নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, মৌলিক সাক্ষরতা এবং সাংখ্যজ্ঞান। খেলনা ভিত্তিক হবে। একদম, এখানে বলা হয়েছে যে খেলনা, টয় বেসড পেডাগজি,
হুম? মানে খেলনা ভিত্তিক এর ওপরে যোগ দেওয়া হচ্ছে। খেলনা ভিত্তিক আর হচ্ছে এটা বেসিক্যালি এই শিক্ষার উপরে যোগদান দেওয়া হচ্ছে। হুম, হুম। প্রশ্ন, লিঙ্গ প্রতিনিধিত্বের ক্ষেত্রে টোকেনিজম ঘটনার মধ্যে কি অন্তর্ভুক্ত? এটা করেছো না স্কিপ করেছো? করিনি। আচ্ছা, কেউ করেছো না কিছু করেনি? যদি পড়ে পরীক্ষার সময় কোন তুক্কাটা মারবে? নেগেটিভ মার্কিং থাকবে না। আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে। পড়োনি মানে পড়েই দেখোনি? বি বিটা এটা অ্যান্সার হচ্ছে বি করবে, ঠিক আছে? মেকিং অনলি মানে এবার ব্যাপারটা হচ্ছে টোকেনিজম ব্যাপারটার মানে হচ্ছে মানে এখানে ব্যাপারটা হচ্ছে কোন একটা গোষ্ঠী, সাপোজ ধরো এসসি বা এসটি, ঠিক আছে? সেই এসসি বা এসটি থেকে বা কোনো একজন মহিলাদের মধ্য থেকে একজনকে তার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়েছে। মানে সাপোজ ধরো তুমি একটা এসটি কমিউনিটি থেকে বিলং করো, তো তুমি হচ্ছে এসটি কমিউনিটি থেকে একজন প্রতিনিধি। ফলে যখনই এই টোকেন মানে টোকেনের মাধ্যমে তোমাকে তুলে নেওয়া হচ্ছে, টোকেনিজম মানে এই 100 জনের মধ্যে থেকে তুমি আমাদের রিপ্রেজেন্টেটিভ হবে, সেইভাবে যখন তুলে নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে তোমার মধ্যে একটা অতিরিক্ত চাপ হচ্ছে। প্রত্যেকে চাইবে যাতে তুমি এই কাজটা করো, তুমি সবার হচ্ছে মানে মানে নেবে, সবার হচ্ছে সবাইকে বুঝবে সবার মতো। যদি তোমাকে সিএম করে দেওয়া হয় সেরকম থাকবে। তো এই ঘটনার মধ্যে কি অন্তর্ভুক্ত? সকল লিঙ্গের জন্য সমান প্রতিনিধিত্ব করা সম্ভব নয়। অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য কেবল লোক দেখানো বা প্রতীকীর চেষ্টা করা প্রায়ই একটি কম প্রতিনিধি গোষ্ঠী থেকে একজন একক ব্যক্তিকে নিয়োগ করে। এটাকেই টোকেনিজম বলা হয়। মহিলা কর্মচারীকে অতিরিক্ত টোকন, এটা তো মানে অতিরিক্ত টোকেন দেওয়া। টোকেন মানে ব্যাপারটা সুবিধা দেওয়া। বাধ্যতামূলক লিঙ্গ প্রশিক্ষণ পরিচালনা করা। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন মানে সমান প্রতিনিধিত্ব, ইনশিওরিং ইকুয়াল রিপ্রেজেন্টেশন অফ অল জেন্ডার, এটা কিন্তু টোকেনিজম না। টোকেনিজম মানে অনেকের মধ্য থেকে একটা কম প্রতিনিধি গোষ্ঠী থেকে একজন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা, নিয়োগ করা। মানে এই একটা কমিউনিটি হতে পিছিয়ে আছে, তাদের মধ্য থেকে তুমি একজনকে নিয়োগ করলে, সে কি করছে সবার জন্য মানে সবার ভালোর জন্য কাজ করছে। সেটাকেই বলা হচ্ছে টোকেনিজম। কথাটা কি বোঝা গেল? একটু বোঝাতে পেরেছি? টোকেন করা হয় না, যে টোকেন, এই টোকেনের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। ক্লিয়ার হলো? বলো। আচ্ছা, পরের আচ্ছা, কি হবে? ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হবে? কোনটা ভুল আছে? সি করি। সি সি হবে। অকারেন্স, অকারেন্সের স্পেলিং কি হবে? ই হবে এটা। এটা এটা না হয় ই হবে। চলো বাকিটা কোথায় গেল? ভুলে গেছো নাকি? কোনটা হবে উত্তর? অবশ্যই সি এরটা হবে। তাহলে অকারেন্সের স্পেলিং কি হবে? ও ডাবল সি ইউ আর আর ই এন সি ই। সি ই, ঠিক আছে? অকারেন্স মানে এখানে এ এর জায়গায় ই হবে, ঠিক আছে? বাকি সব কিন্তু ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম, দ্য প্রিন্স ইজ দ্য ড্যাশ টু দ্য থ্রোন। সহজ, এটা জানো না? যে যে হচ্ছে যুবরাজ আছে, সে সিংহাসনের প্রধান উত্তরাধিকারী। উত্তরাধিকারী ইংরেজি কি? বি হবে তো। হ্যাঁ, হিয়ার। হিয়ার মানে বংশ, ঠিক আছে? লিগালি এন্টাইটেল টু দ্য প্রপার্টি মানে যে কোনো পার্সন, তুমি তোমার বংশের উত্তরাধিকারী, তাহলে তোমার সেখানে লিগালি মানে এন্টাইটেলড মানে তুমি আইনত ভাবে তুমি তার যোগ্য। লিগালি এন্টাইটেলড কোনো জিনিসকে বলা হয় হেয়র, ঠিক আছে? এ আর তো আমাদের গ্যাস, ইয়ার। এবার ই আর আর, এই ইয়র, ইয়র মানে জানো? ই ডবল আর। এয়ার মানে তো বাতাস, বলে লাভ নেই।
ইয়ার মানে জানো? না। ইয়ার মানে হচ্ছে কোনো জিনিস একটা মিস্টেক করা, মেক এ মিস্টেক, তুমি একটা ভুল করে ফেলেছো, যে হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, এটাকে বলে ইয়ার। মানে ERR, মেক্স এ মিস্টেক। তুমি যখনই কোনো একটা ভুল করবে বলে ইয়ার আমার ভুল হয়ে গেছে, দিস ইজ, এটা আমার হচ্ছে ফল্ট, সেই ফল্টকে আরো ভালোবাসে ইয়ার বলা হয়। আর ইয়ার মানে কি বলতো? ইয়ার মানে কোনো সময়ের আগে তুমি যদি পৌঁছে যাও, বিফোর ইন টাইম। এই যে তোমার হয়তো 7টার ক্লাস আছে, তুমি 6টা থেকে বসে আছো বা 6:30 থেকে বসে আছো, সময়ের আগে থেকে বসে আছো, বিফোর ইন টাইম, সময়ের আগে তুমি যদি বসে থাকো, তাকে ইয়ার বলা হয়, ইয়ারি। এগুলো শুনতে সব একই রকম, কিন্তু প্রত্যেকটার মানে আলাদা। এই জিনিসটাকে বলা হয় হোমোনিম, মানে যারা উচ্চারণ একই রকম কিন্তু প্রত্যেকটার মানে আলাদা, হোমোনিম বলা হয়। হুম, সিনোনিমস হয়, অ্যান্টোনিমস হয়, এরকম হোমোনিমস হয়। আচ্ছা, পরেরটা আছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, কি হবে? ওই স্কারসিটি হবে, স্কারসিটি মানে অভাব। এটা তো হলো আগের দিনকে হয়েছে, আচ্ছা হ্যাঁ, আগের দিন হয়েছে, হতেই পারে এর মানে সময়। ইংলিশটা হয়েছে ইংলিশে। হ্যাঁ, অ্যাবান্ডেন্স, হ্যাঁ এটা অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রচুর, তাহলে স্কারসিটি মানে তার অভাব হবে, ঠিক আছে। ফরচুন মানে কি? ফরচুন মানে ভাগ্য। এক্সাইটমেন্ট মানে খুব এক্সাইটেড হয়ে গেছে, উত্তেজিত হয়েছে। প্রসপারিটি মানে তোমার মানে জীবনে খুব উজ্জ্বল এসেছে, মানে উন্নতি করেছে। অ্যাবান্ডেন্স মানে প্রচুর, আর স্কারসিটি মানে তার অপোজিট, অভাব, কোনো জিনিসের অভাব আছে। তারপরটা কি করেছো? আই এম কলিং টু থ্যাংক ইউ ড্যাশ দ্য প্রেজেন্ট ইউ সেন্ট, একটা গিফট পাঠিয়েছি। ফর করে দিই, অবশ্যই ফর। থ্যাংক ইউ ফর, ঠিক আছে, এটা ইউজ করা হয়। আই এম থ্যাঙ্কিং ইউ ফর দ্য প্রেজেন্ট ইউ সেন্ট, তুমি আমার জন্য যে গিফটটা পাঠিয়েছো তার জন্য আমি খুব, মানে আমি থ্যাংক ইউ। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, এলিভেশন। পারিনি এটা। গেল বাকিরা, প্রীতি টীতি কেউ করনি? কুয়েলি, প্রীতি, কেউ করনি? এলিভেশন মানে কি? কেউ করনি? আচ্ছা, তো এখানে অপশন হবে, অ্যান্টোনিমস যেটা হবে সেই অ্যান্টোনিমসটা হবে ডিমোশন। আর এলিভেশন মানে হচ্ছে কোনো জিনিসকে, ঠিক আছে, কোনো জিনিসকে তোলা, এলিভেট করা। আমরা যখন হচ্ছে কোনো লিফটে উঠি, লিফটকে কি বলা হয়? এলিভেটর বলা হয়। এলিভেটর কেন বলা হয়? লিফট আমাদেরকে উপরে তোলে, সেই জিনিসটাকে এলিভেটর বলা হয়। মানে এলিভেটর কথার মানে হচ্ছে প্রমোশন, কোনো জিনিসের প্রমোশন হলো, তুমি কোনো জিনিসে প্রমোট হলে, তাহলে সেটাকে বলো প্রমোশনকে বলা হয় এলিভেশন। প্রমোশন হলো তুমি উঠলে, মানে যেটাকে ইংলিশ, যাই হোক, প্রমোশন মানে একটু বুঝতে পারবে। আর ডিমোশন মানে কি? তুমি নিচের দিকে নামছো, তোমার হচ্ছে ডিমোশন হয়েছে, ঠিক আছে। আর এই যে প্রমোশন, তার হচ্ছে এই যে প্রমোশন মানে এলিভেশনের মধ্যে পড়ছে, প্রমোশন মানে বুঝতে পারছি। আর প্রেজেন্ট ক্রিয়েশন মানে কোনো জিনিস তৈরি করা, আমি সেই জিনিসটা তৈরি করছি, ক্রিয়েট করছি। প্রেজেন্টেশন মানে আমি বাংলায় কি বলবো এটাকে, এই জিনিসটাকে প্রেজেন্ট করছি, উপস্থাপন, উপস্থাপন। উপস্থাপন করছি, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সহজ সহজ দেওয়া আছে, বুঝলে? সহজ সহজ গুলো করতে হবে পরীক্ষার সময়, এরকম সহজই পড়বে, এই জিনিসগুলো একটু করতে হবে। এলিভেশনটা তো সহজ ছিল, করনি কেন? আচ্ছা যাই হোক, ইনকারেক্টলি কোনটা হবে? প্রোনাউন্সিয়েশনটা। প্রোনাউন্সিয়েশন, স্পেলিং কি হবে? PRO, NOUN নয়, NUN, প্রোনান, CIATION, মানে প্রোনাউন্সিয়েশন নয়, প্রোনাউন্সিয়েশন, মানে ইউটা এখানে হবে, ঠিক আছে। এই OU এর জায়গায় শুধু ইউ হবে। Humor that describes the weakness of the person itself a crime among per groups, কি করেছো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন।
কি হবে? যে একটা হিউমার উঠেছে, হিউমার দ্যাট ডেসক্রাইবস দ্য উইকনেস অফ দ্য আদার পারসন ইটসেলফ এ ক্রাইম অ্যামং পিয়ার গ্রুপস। বিভিন্ন গ্রুপের মধ্যে অনেক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে একটা তোমার মনে হচ্ছে যে একটা উঠেছে, গুজব উঠেছে, একটা হিউমার উঠেছে, যে একটা গ্রুপের মধ্যে সেটাকে কি বলা হয়? জোক তো নয়, জোক মানে হাসির কোনো জিনিসকে জোক বলা হয়, তাহলে জোক নয়। কার্স মানে কি? কার্স মানে অভিশাপ, অভিশাপ নয়, তাই না? বাকি দুটোর মানে তো জানো। কার্স মানে কি? একটা অভিশাপ। জোক মানে মজা করা, তাহলে মজা করার সাথে তোমার মানে মজা করা নিশ্চয়ই এর মধ্যে পড়ে না। একটা হিউমার যেখানে একটা ক্রাইমের সাথে সম্পর্কিত, একটা তাহলে অ্যাট্রিট হতে পারে বা স্ট্রিট, তোমার স্যাট্রিট হতে পারে, এই দুটোর জিনিস জানো। দেখো তোমাদের আমি 50-50 শিখিয়ে দিচ্ছি, কিছু দেখো প্রশ্ন থাকবে পরীক্ষার সময় নাও পারতে পারো, তাহলে এই দুটো হবে না, জোক হবে না, ঠিক আছে, কার্স হবে না। অ্যাট্রিট, অ্যাট্রিট মানে কি? অ্যাট্রিট মানে হচ্ছে কোনো জিনিস পরা, মানে জামা কাপড় পরা, মিনিংস টু ক্লোদিং, কোনো একটা জিনিস জামা পরছো, ঠিক আছে, ক্লোদিং কে বলা হয় অ্যাট্রিট। এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সেট্রিয়ার। স্যাট্রিয়ার মানে কি? স্যাট্রিয়ার মানে হচ্ছে একটা হিউমার যেটা কোনো একটা পার্সনের উইকনেস বা দুর্বলতাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এটার মানেই হচ্ছে যে কোনো একটা কোনো একটা হিউমার, কোনো একটা আয়রনি, ঠিক আছে, যেটা এটা একটা মানুষের দুর্বলতাকে, যে তোমার কোনো একটা দুর্বলতা রয়েছে, কোনো একটা পার্সনের দুর্বলতা রয়েছে, সেটাকে স্যাট্রিয়ার বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, বাকিগুলো হবে না। হুম। পরেরটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম স্কিয়ার্ড অফ স্নেক, লাইকওয়াইজ ইউ আর ড্যাশ অফ লিজার্ড। সহজ আছে, ট্রাই করো, কি হতে পারে? ফেয়ারফুল। ফিয়ারফুল। ফেয়ার মানে ফিয়ারফুল, ফিয়ার মানে যে ভয় পায়। প্যাশনেট কথাটার মানে হচ্ছে সে কোনো এই জিনিসে প্যাশন, মানে তার খুব ইন্টারেস্ট রয়েছে, পড়বে। ক্রিটিক্যাল মানে মানে সেই জিনিসটা খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। ফন্ড মানে ভক্ত। ফিয়ারফুল মানে ভীত। তো আই এম স্কেয়ার্ড অফ স্নেক, লাইকওয়াইজ ইউ আর স্কেয়ার্ড অফ লিজার্ড, যে তুমি সাপে ভয় পারো, আর আমি হচ্ছে লিজার্ড, মানে যেগুলো এটি হয়, লিজার্ড মানে হচ্ছে তোমার এই টাইপের টিকলি, টিকটিকি টিকটিকি, হ্যাঁ টিকটিকি, টিকটিকি টিকটিকিতে ভয় পাও, ঠিক আছে। Select the most appropriate option, fill in the blank. I began to pronounce the sequence of words and numbers that will prevent her from giving him a piece of her, কি হতে পারে? সহজ আছে। কেক সৈকত কি বলছো বলো? প্রচন্ড দুর্বল, প্রচন্ড ইংলিশ খুব খারাপ অবস্থায় আছে, মানে এতটা দুর্বল হলে খুব সমস্যা। আই বিগেন টু প্রোনাউন্স, প্রোনাউন্স মানে উচ্চারণ করা, দ্য সিকোয়েন্স অফ ওয়ার্ডস মানে যে শব্দগুলো রয়েছে সেগুলোকে প্রোনাউন্স করছি, অ্যান্ড দ্য নাম্বার, সেই ওয়ার্ড আর নাম্বার গুলোকে আমি প্রোনাউন্স করছি মানে উচ্চারণ করে পড়ছি, দ্যাট উইল প্রিভেন্ট হার, আটকাচ্ছে, ফ্রম গিভিং হিম এ পিস অফ হার, কি হতে পারে? যে সে কি করছে, মানে শব্দ আর হচ্ছে নাম্বার গুলোকে বারবার প্রোনাউন্স করছে, মানে উচ্চারণ করে পড়ছে, তাহলে সেটা কি করাবে, কোনো একজন মানুষের কোন জিনিসটার ব্যাঘাত ঘটাবে? এটা কি খাওয়া দাওয়ার কথা কিছু বলছে? তাহলে মাই মাইন্ড হবে, যে তুমি এমন কথা বলছো, এমন তোমার ওয়ার্ড মানে নাম্বার পড়ছো, মানে পড়াশোনা করছো বা সেগুলোকে বারবার প্রোনাউন্স করে উচ্চারণ করছো, দ্যাট উইল প্রিভেন্ট হার, মানে তাকে আটকে দিচ্ছে, গিভিং হিম এ পিস অফ মাইন্ড, মানে তার শান্তি ভঙ্গ করছে। খাওয়ার কথা তো এখানে বলছে না, এখানে শান্তি ভঙ্গের কথা বলছে। টু গিভ সামওয়ান এ পিস অফ ওয়ান মাইন্ড মানে শান্তি ভঙ্গ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আই লাইক ব্রেড মেড আপ অফ কর্ন, কর্নফ্লাওয়ার মানে কি? কর্নফ্লাওয়ার জানো তো, কেক টেক বানাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করো, তাহলে কোন ফ্লাওয়ারটা হবে? অপশন বি অপশন বি, কর্নফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে ফুল নয়, কর্নের ফুল নয়। ফ্লোর মানে মানে তোমার মেঝে যেটা হয়, ফেলিওর মানে কি হবে? গমের আটা বা গমের গুঁড়ো আটা। যে যেমন ব্রেড
কর্নফ্লাওয়ার মানে হচ্ছে, কর্নফ্লাওয়ার মানে গমের কথা বলে, ঠিক আছে। পরেরটা, আচ্ছা এবার রিজনিং আছে। ভুট্টা 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 ফ্লাওয়ার যেটাকে। হ্যাঁ, ভুট্টা। আচ্ছা, পরের গুলো কি করছো বলো। সাংকেতিক ভাষা 34 মাইনাস এটা হলে তাহলে এটা কি হবে? হয়নি? রিজনিং করনি? এই স্যার হয়নি, এটা পারিনি। বাকি পরের গুলো ট্রাই করেছো তো নাকি না করনি? হ্যাঁ, পরে পরে গুলো করেছি সব, এইটাই হয়নি। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে 34 মাইনাস 23 মানে 17। আচ্ছা 74 মাইনাস 61 35। এটা হলে তাহলে এটা কত হবে? আচ্ছা এখানে অ্যান্সার হবে 60। বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। আচ্ছা এখানে 3 4 12 প্লাস, হ্যাঁ এটা করো। এই যে দুজন আছে 3 আর 4 আছে, গুণ করো তাহলে কত হচ্ছে? 3 4 12, আর 3 আর 2 যোগ করো, মানে এটা গুণ করো, পরেরটা যোগ করো, তাহলে কত হচ্ছে? 12 প্লাস 5 17। পরের গুলো দেখো তো, 7 4 28, আর তোমার এটা যোগ করলে কত হচ্ছে? 7, বিয়োগ করলে কত হচ্ছে? প্লাস 7, সরি প্লাস 7, হ্যাঁ 28 প্লাস 7, এই যে ডিফারেন্স আছে তাহলে হলো 35। তাহলে 8 দিয়ে কত হচ্ছে? 16, আর 3 6 যোগ করলে 9 হচ্ছে, 16 প্লাস 9 যোগ করলে 25 হচ্ছে, তাহলে 69। তোমার যোগ করলে গুণ করলে তোমার 9 6 54, যোগ 4 আর 6 যোগ 4 2 8, 4 2 যোগ করলে 6, তাহলে 54 প্লাস 6 যোগ করলে 60 হচ্ছে। বোঝা গেল না গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝা গেছে? মানে প্রথম যারা আছে তাদের গুণ হবে, সেকেন্ড যে সিকোয়েন্স আছে সেটা যোগ হবে, এবং তারপরে পুরো জিনিসটা যোগ হবে, 54 প্লাস 60। আচ্ছা, পরেরটা, কম্পিউটারকে যদি একটু এটা লেখা হয় তাহলে ইংলিশকে কি লেখা হয়? বি হয়েছে। বাকিটা করেছো না করনি? না বি হলে বি বলবে। হবে। সৈকতের কাছে উত্তর পেলাম একটা, বাকিটা করেছো? এটার অ্যান্সার ডি হবে। হুম, কি করে হচ্ছে? তোমার সি এর পরে একটা গ্যাপ দিয়ে সি ডি ই, ও একটা গ্যাপ দিয়ে পি, পি এম এর পরে এম এন ও, একটা করে গ্যাপ দিয়ে হচ্ছে প্লাস টু সব, এখান থেকে এটা গিয়েছে +2 হিসাবে। তাহলে ই থেকে +2 করলে ইএফজি। স্যার বি হচ্ছে তো, বলছি স্যার বি হচ্ছে তো, বি হচ্ছে বি কি হচ্ছে তো স্যার, না? বি হচ্ছে তো, আমি দেখলাম। না বি কে এম এম ও পি, ও সরি 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 সরি, বি এরটা হচ্ছে, সরি বি হবে, বি বি অপশন হচ্ছে, সরি হ্যাঁ। বি। প্রথমে জিটা দেখে আমি করে দিলাম, হ্যাঁ বি হবে, সরি হ্যাঁ বি এরটা হবে, হ্যাঁ। পুরো +2 করে করে হচ্ছে, হ্যাঁ +2 করে করে হচ্ছে, তাহলে বি এরটা হচ্ছে, হ্যাঁ, একদম। এটা হচ্ছে এম এন, এন এর পরে ও পি, একদম এই জি এইচ আই, হ্যাঁ ঠিক আছে, বি এরটা হচ্ছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছো? সিটিং 6 অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কোটা বিষয় পড়ানো হয়? 6। হ্যাঁ 6 হচ্ছে। করেছো না করনি? বাকিটা ট্রাই করনি? পরীক্ষায় থাকবে তো রিজনিং, নাম্বার দিয়েছে তো, সেই জন্য করতে হবে তো। আচ্ছা যাই হোক, কি আর বলবো। প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? 99। 99। প্রথম শব্দের সঙ্গে দ্বিতীয় শব্দ, তাহলে গ্যাস, সিলিন্ডার, ওয়াটার কোথায় থাকে? ট্যাঙ্কে। ট্যাঙ্কে থাকে। জলের ট্যাঙ্কে ওয়াটার থাকে, জলের ট্যাঙ্কে ওয়াটার থাকে, আচ্ছা। আচ্ছা, চারটির মধ্যে কোনটা অসামঞ্জস্যপূর্ণ? এটা ম্যানিওর। দেখো নাইট্রোজেন, ফসফরাস,
পটাশিয়াম এগুলো সব মেটাল। আর ম্যানিওর মানে কি? ম্যানিওর কথাটার মানে কি? ম্যানিওর মানে কথাটা জানি না, এবার এমনি এমনি করে দিলে ম্যানিওর, হোয়াট ইজ দ্য মানে মিনিং এই অফ ম্যানিওর? তিনটে তো একই মনে হচ্ছে, আরে আলাদা কোন? পটাশিয়াম ফসফরাস একই রকম লাগছিল ওই জন্য। না না, আমি একই তো বোঝাই যাচ্ছে, এইগুলো একই, হ্যাঁ, কারণ মেটাল গুলো সব মানে এগুলো বোঝাই যাচ্ছে। ম্যানিওর কথাটার গ্যাস মানে মেটাল। হচ্ছে এই যে গরু বা কোনো একটা অ্যানিমেলের যে মানে এটাকে ভালো ভাষায় বলা হয় অ্যানিমেল ডাং। হুম, গরুর পটি, ঠিক আছে? তারপর ধরো অন্য মানে কোনো যে কোনো পচা জিনিস, ঠিক আছে? মানে মোদ্দা কথা ম্যানিওর কথাটা হচ্ছে ওই গোবর সার টাইপের ফেলে দিয়েছে যে কোনো গরু বা যে কোনো এদের যে পটিটা হয়, ঠিক আছে? সেইটাকে বলে অ্যানিমেল ডাংকে মেনলি বলা ম্যানিওর, জৈব সার টাইপের। সেই জন্য এটা হ্যাঁ, জৈব সার। আচ্ছা, এটা কি করেছো? 20। 20 হয়েছে? আর এটা একটু বলে দিন না। হ্যাঁ, এটা 20 20 হয়েছে হয়েছে। এটা। পারিনি। 20 হয়েছে, হ্যাঁ 20 হয়েছে। অবশ্যই অবশ্যই বলে দেবো। বাকিগুলো করেছো তো? না করলে বলবে, ঠিক আছে? আমি অবশ্যই বলে দেবো, বলে দেবো। এই জন্য তো জিজ্ঞেস করছি যে করনি যেগুলো সেগুলো আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো। তাহলে এটা কি লজিকে হয়েছে? ঠিক আছে, কি করেছো বলো? ওই তো 4 × 9 + 8। 4 × 9 প্লাস দেখো প্লাস 8, 4 9 4 36, 4 36 8 44, এরকম 7 3 21 প্লাস 6 27, 8 2 16 প্লাস 4 16 4 কত হচ্ছে 20। তাহলে প্রথমটা গুণ, দ্বিতীয়টা প্লাস, প্রথমটা গুণ, দ্বিতীয়টা প্লাস, করলে হয়ে যাচ্ছে 20। সিম্পল। বা উল্টো দিক থেকে যদি করি, এটা হবে না, 38 কি করেছো? শালিনী। তাহলে 38 শালিনী, হুম, শালিনী। 39, এত সুন্দর ছিল। 39 এর হয়েছে ওই, বলছি ওই হয়েছে ওই 3 এরটা ওই, অনলি মানে সি কনক্লুশন সি। 3 ফলোস। হ্যাঁ, অনলি কনক্লুশন 3 ফলোস। আচ্ছা 40 সহজ আছে। গোল্ড মাইন্সে থাকে, পেট্রোলিয়াম কোথায় থাকে? পাম্প। হুম, পেট্রোলিয়াম পাম্প না। না, পেট্রোলিয়াম পাম্পে তো তোমার পিউরিফাই করে টরে নিয়ে আসে। সোনা যে মাইন্স থেকে খনন করে আনে। আর পেট্রোলিয়ামে যে কি হয়, পেট্রোলিয়ামের কুয়া বলা হয়। পেট্রোলিয়ামে যেন ওয়েল হবে, পেট্রোলিয়ামের কুয়ো, বোঝা গেছে? পাম্পে তো পিউরিফাই ও করে ওয়েল নিয়ে হবে। আসা, পেট্রোলিয়ামে পিউরিফাই করে নিয়ে আসা। গোল্ড যেটা হয় মাইন্স থেকে খনন করে গোল্ড, গোল্ড মাইন যে করা হয়, খনন করলে তো সেখান থেকে গোল্ড হ্যাঁ চলে আসবে না, ঠিক আছে? এটাই ব্যাপার। হ্যাঁ সেটাই। লজিক্যালি করতে হবে। আচ্ছা যাই হোক, 41 কি করেছে অঙ্ক? প্রথম অঙ্ক। ডি এরটা 5 সেমি। 5 সেন্টিমিটার। 42 42, 42 এর 19 হয়েছে। 19, 42 এর সি 19 হয়েছে 43। 920 হয়েছে এটা। 920 ট্রাই করেছে তো বাকিরা? না হলে বলবে করব। 44, 4 হয়েছে। 4 হয়েছে। 45 সচিন, 60 হয়েছে। 60 হয়েছে? 45 হ্যাঁ, এর 60 হয়েছে না 65 হয়েছে? নতুন গড় জানতে চাইছি। 5 বাড়াতে হয়েছে না? তাহলে বাড়াতে ভুল হয়েছে। হয়েছে, মানে 60 হয়েছে। সম্ভবত তুমি 60 করেছো, কিন্তু ওটা আগের ছিল। 11 ইনিংস ও সরি, করেছো হ্যাঁ তো? ভুল করে ফেলছি আগে। হ্যাঁ, হ্যাঁ ভুল। হ্যাঁ বুঝতে পেরেছি কি ভুল হয়েছে। হ্যাঁ, করেও হ্যাঁ ভুল করে ফেলেছো। ওটা
অঙ্ক করে ভুল হলো। এক করেও ভুল হয়ে গেছে। হ্যাঁ 46 আমি কি শেষেরটা বলবে? লক্ষ্য করিনি। 46 সি ওই 8 ডে 8 8 ডে দিন। 47 47 এর 50 হয়েছে। 50 48 48 এর বি হয়েছে 0.9। 0.9 বাকিটা করেছো তো না করনি? কি বলবো আর, না করলে আর কি বলবো। 49 49 এ 8 হয়েছে। 8 50 50 50 এ 26 পণ্য 2 এর 3। 26 15 2 51 এখনো 30 হয়েছে। 30 52 12 মিনিট। 12 মিনিট 53 53 সি হয়েছে। এই সি নাই বি হয়েছে বি। বি বি হবে। হয়েছে। হ্যাঁ 256 minus 1/3 54 54 এর বি হয়েছে। 42 55 55 এর এ হয়েছে। ভুল হয়েছে, মানে বি হয়েছে দেখো। 55 বি ঊর্ধ্বক্রমে ছোট ঊর্ধ্বক্রম থেকে বড়। আচ্ছা দেখতে ভুলে গেছে। ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে তো ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। না না ইংলিশটা বাংলাটা দেখছি আমি, বাংলাটা আলাদা আছে। বাংলাটা আলাদা আছে। ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। হ্যাঁ 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 জানি এটা, তো মানে বাংলা ইংলিশ আলাদা করে দিয়েছে। উল্টো, ওই জন্য এইটাই গন্ডগোল। পরীক্ষার সময় দেখো তুমি কোনটা আবার উত্তর দিবে বলো তো, মানে তো পরীক্ষাতেও থাকবে নাকি এরকম, মানে ফুল কি এরকম? থাকলে থাকলে কি করবে বলো, কি অবস্থা। হ্যাঁ সেটাই তো পরীক্ষা সমস্যা হয়ে যদি যাবে এরকম তখন। থাকে ইংরেজিটাই করবে, ঠিক আছে? ইংরেজিটাই ঠিক করে করবে, কারণ আচ্ছা বাংলা ওরা চেক করবে না, ইংরেজিতেই চেক হয়। বাংলাটা শুধু বোঝার জন্য দেয়। সেই অনুযায়ী তোমারটাও ঠিক আছে, আচ্ছা বাংলা অনুযায়ী তোমার এ উত্তর, ইংরেজি অনুযায়ী বি উত্তর, ঠিক আছে? এটাই সমস্যা। এই আমি ওই জন্য দুটো দাগ দিয়ে দিলাম। ঊর্ধ্বক্রম হলে অ্যাসেন্ডিং হলে এটা ডিসেন্ডিং, কি বলবো আর বলো। আচ্ছা 56 56 এর বি হয়েছে 4800 4800। 57 57 এর ডি হয়েছে 1032 58 58 এর 7 হয়েছে। 7 নয় 8 হচ্ছে দেখো। 8 হচ্ছে, হুম, তাহলে তো ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে। বলছে যদি x+1 দিনে x+1 পুরুষদের দ্বারা করা কাজটি x+2 পুরুষদের x-1 দিনে কাজটি 1:9 অনুপাতে হয়, তাহলে x এর মান কত? ওয়ার্ক ডান বাই এত মেনি m1 ইন্টু d1 সমান m2 ইন্টু d2 আর ইন দ্য রেশিও। এটা তো সহজ তো, কি ক্যালকুলেশন হ্যাঁ করতে হবে? ক্যালকুলেশন করার জন্য হয়তো ভুল হয়ে গেছে কোথাও ক্যালকুলেশন ক্যালকুলেশনে। হ্যাঁ তাহলে ঠিক আছে, m1 8 হবে তাই। m1 d1 মানে তোমার x-1 into x+1 m1 d1 divided by m2 d2 মানে x+2 into x-1 সমান 9:10। গুণ করার আগেই তুমি x-1 কেটে দিলে, তাহলে এটা তোমার দেখে বোঝা যাচ্ছে, একদম দেখে বোঝা যাচ্ছে 8+1 8+2 x সমান 8, তো তোমার দেখেই বোঝা যাচ্ছে, করার কি দরকার, এমনিই তো হয়ে যাচ্ছে। x এর মান 8 তুমি ধরো, এমনি হয়ে যাচ্ছে, কি কিছু ক্যালকুলেশন করার কোনো দরকার নেই তো, ঠিক আছে? তোমার তো হ্যাঁ সেকেন্ডে অঙ্ক হয়ে যাচ্ছে, সেকেন্ডের অঙ্ক, এত সহজ আছে। 59
59 এ বি হয়েছে। 40:30 60 60 এ সি হয়েছে। 33.33% প্রফিট।